দখল দূষণের কবলে গাজীপুরের প্রায় সবকটি খাল, জলাবদ্ধতা পিছু ছাড়ছে না বাসিন্দাদের। স্বাভাবিক অবস্থা ফেরাতে খননের পাশাপাশি সীমানা নির্ধারণের পরামর্শ। শরীয়তপুরে প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। নরসিংদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদ ভরাট করে দোকান নির্মাণ। সরকারের বিরুদ্ধে ২৪-এর অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকারের অভিযোগ জামায়াতের। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বিএনপি, মন্তব্য আমিরের। গোপালগঞ্জে আইসিইউ ইউনিটের উদ্বোধন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 10টি ভেন্টিলেটর মেশিনে 9টি অকেজো, সংসদ সদস্যের ক্ষোভ। এবং মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে চলাচল নিষিদ্ধ 3 চাকার যান। মানিকগঞ্জে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতার কথা জানালো পুলিশ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি সাব্বিরা মজুমদার। গাজীপুরের প্রায় সবকটি খালই এখন দখল দূষণের শিকার। এমন পরিস্থিতির জন্য বিগত সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন সিটি প্রশাসক। খালের স্বাভাবিক অবস্থা ফেরাতে খনন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন সীমানা নির্ধারণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। গাজীপুরে খাল দখলের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে এই তুরাগ খালটি। তুরাগ নদীর সাথে সংযোগ স্থাপন করা এই খালটি গাছা এলাকায় এসে তার অস্তিত্ব হারিয়েছে। খালের উপর দিব্যি দাঁড়িয়েছে 2টি ফ্যাক্টরি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপায়ন্তর না পেয়ে শুধুমাত্র একটি ড্রেনের মাধ্যমে খালের সংযোগ স্থাপন করা হয়েছে। এক সময়ের প্রায় 60 ফুট চওড়া খালটি এখন মাত্র 5 ফুটের ড্রেন। স্যাটেলাইট ছবিতেও এই পার্থক্য স্পষ্ট। মাত্র এক যুগের ব্যবধানে কিভাবে খালের জায়গায় গড়ে উঠল প্রতিষ্ঠানটি জানতে দফায় দফায় যোগাযোগ করলেও সাড়া মেলেনি কোনো কর্মকর্তার। শুধু কারখানাই নয়, এই খাল দখলে নিয়েছে স্থানীয় বাসিন্দারাও। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে শিল্পাঞ্চলের আশপাশের অন্তত ডজন খানেক খাল চলে গেছে প্রভাবশালীদের পকেটে। কোথাও খালের বুক চিরে তৈরি হয়েছে রাস্তা, আবার কোথাও গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। ফলাফল, জলাবদ্ধতা যেন পিছু ছাড়ছে না খালপাড়ের বাসিন্দাদের। এখন এই বিল্ডিং হওয়ার কারণে পানি বাধাগ্রস্ত হয়। 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট ভরে যায়। শত শত লক্ষ লক্ষ মানুষ কষ্ট করছে। এটা খনন করে যাইতেছে খনন আলাদা, কিন্তু যাদের মাপ, আমি মনে করি যারা মাপ দেওয়ার তারা আগেই মাপটা দেওয়া উচিত ছিল। খালের এখন পানিটা কোন দিক দিয়ে? এখন পানি এদিক দিয়ে। শুধু এই তুরাগ খালি নয়, জেলার প্রায় সবকটি খালের কোনো না কোনো অংশ দখলের শিকার। এমন বাস্তবতায় জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দেয়া নিয়েই প্রশ্ন তুলেছেন বর্তমান সিটি প্রশাসক। জানান, বিগত সরকারের দায়িত্বজ্ঞানহীনতার মাসুল গুনছেন গাজীপুরবাসী। খাল এটা সরকারি সম্পত্তি। এই খাল কেউ যদি অবৈধ দখলদার থাকে সেটা তো আমরা অবশ্যই উচ্ছেদ করব, কিন্তু আমাদের কাজ চলমান আছে। কেউ আমাদের খাল দখল করে রাখছে এরকমও পাই নাই। যদি আমরা এটা খনন করতে করতে একদম সেই আমাদের তিতারকুল পর্যন্ত যদি আমরা এরকম কোনো স্থাপনা পাই, অবশ্যই আমরা সেটাকে উচ্ছেদ করব। দখল উচ্ছেদ না করেই চালু হওয়া খাল খনন কার্যক্রম কতটা সুফল বয়ে আনবে সেটি নিয়েই প্রশ্ন এই পরিবেশবিদের। একটা সুন্দর পরিকল্পনা এবং নীতিমালার মাধ্যমে দখল হওয়া খাল উচ্ছেদ করা এবং দূষণমুক্ত করা, দূষণ রোধ করা এবং প্রবাহমান রাখতে পারলে আমরা এই খাল খনন প্রক্রিয়ায় উপকৃত হতে পারব এবং সুফল পাইব। থাইল্যান্ডের ব্যাংকক প্রমাণ করছে আধুনিক মেগাসিটিতেও জলপথ টিকিয়ে রাখা সম্ভব। এদিকে জেলা প্রশাসক বলছেন, এরই মধ্যে এই খাল দখলকারীদের তালিকা করছে কর্তৃপক্ষ। খাল খনন কার্যক্রমের পাশাপাশি শিগগিরই উচ্ছেদেও নামছে প্রশাসন। যারা দখল করছে তাদের বিষয়ে আমাদের কিছু নলেজ আছে। আমরা যেটুক কাজ করছি সেটুক আমরা আমাদের দখলে আসতেছে, যেটুক উচ্ছেদ করা দরকার সেটুকুর আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 50টি খাল রয়েছে। সারা দেশের মতো সেগুলোতেও শুরু হয়েছে খনন কর্মসূচি। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন পরিবেশবিদ সাইদ চৌধুরী।
খাল দখলের কিছুটা পার্থক্য রয়েছে, কেননা এটি একটি শিল্পাঞ্চল। এখানে প্রতিনিয়তই জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি দখলের চিত্র বাড়ছে। সেই বিষয়টি নিয়ে এলাকায় পরিবেশবিদ যারা রয়েছেন তারা কিন্তু বেশ সোচ্চার। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই পরিবেশবিদ সাইদ চৌধুরীর সাথে। আমরা একটু আপনার সাথে জানতে চাই যে এই যে গাজীপুরের যে খালগুলো রয়েছে, এই খালগুলো যেগুলো দখল হয়েছে, এখন আবার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে, উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি খনন কার্যক্রম শুরু হয়েছে। এই খনন কার্যক্রমে আসলে কতটা সুফল পাবে গাজীপুরবাসী? ধন্যবাদ। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন থেকে এই প্রকল্পটি হাতে নিলেন, আপনারা জানেন যে সবচেয়ে বড় একটা ছিল যে কৃষির উপরে একটা সাস্টেইনেবল যাতে প্রসেস তৈরি হয়, যাতে কৃষি বিপণন ব্যবস্থাপনা ভালো হয়। এই কারণে কিন্তু খাল খননের প্রক্রিয়া শুরু। কিন্তু গাজীপুরের ক্ষেত্রে বিষয়টি হয়ে গেছে অন্যরকম, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন বাড়ার সাথে সাথে খননের যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছে মূলত জলাবদ্ধতা নিরসন এবং ওয়েস্ট ওয়াটারটাকে যাতে ট্রিটমেন্ট করে সেটা নদী পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলো এখানে গুরুত্ব পাচ্ছে। কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে যে এত বেশি দখল, যে খালটিকে খাল হিসেবে আমরা বিবেচনা করতাম সেটি কিন্তু আগে থেকে ড্রেন হয়ে আছে, এবং লবলং নদী যেটা 39 কিলোমিটার ধরে প্রবাহমান, সেটা কিন্তু অনেক জায়গায় একেবারে চিপা বানিয়ে এমন গলা টিপে ধরা হয়েছে নদীকে। সো এখন আমাদের যে প্রত্যাশার জায়গা সেটা হলো যে এমনভাবে এটাকে খনন করতে হবে যাতে করে এই খননটা একটি টেকসই উন্নয়নের মধ্য দিয়ে যায়, এবং সেটার জন্য কিন্তু আপনারা দেখে থাকবেন চোক্কার খাল শুরু হয়েছে। আমরা বলছি যে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খালটি, কিন্তু সেখানে কিন্তু খননের পরে আবার চর জেগে উঠেছে। তাহলে মানে এইখানে যখন আবার জলাবদ্ধতা হবে, যখন বর্ষা হবে, তখন এই পানিগুলো যখন স্রোতধারা বজায় রাখবে, তখন কিন্তু এই চরগুলো আরো বাড়তে থাকবে, কারণ উজানের মাটিগুলো সেখান দিয়ে প্রবাহমান হবে। সুতরাং এর জন্য যে খালের জায়গা আছে, খালের অধিকারের যে জায়গাটা আছে, অর্থাৎ ফোরশোর পানি আইন অনুযায়ী 2013 সালের সেই আইন অনুযায়ী যদি আপনি এটাকে করতে চান, তাহলে অবশ্যই তার সীমানা নির্ধারণ করে তারপরে কিন্তু খালটিকে প্রবাহমান রাখতে হবে। সুতরাং ওই জায়গাতে কিন্তু বারবার প্রতিবন্ধকতা হচ্ছে। সরকারের পক্ষ থেকে একবার কিছু নির্দিষ্ট ফ্যাক্টরিকে চিহ্নিত করা হলো, তারা দখলদার। আবার বেলা কর্তৃক একটা মামলা ছিল, সেখানে 15টা বা 16টা ফ্যাক্টরি লবলং নদীর উপরে নির্দিষ্ট করে চিহ্নিত করা হলো, তারা দখলদার। এসিল্যান্ড মহোদয়গণ তারা কিন্তু আসেন, এসে দেখেন যে এই পর্যন্ত দখল আছে, তাদেরকে নোটিশ করা হয়। নোটিশ নিয়ে পর্যন্ত শ্রীপুর উপজেলায় কিন্তু আমরা একবার বসেছিলাম, ফ্যাক্টরি মালিক যারা আছে, ওনার যারা আছে, তারাও স্বীকৃতি দিয়ে গেলেন যে আমরা খাল দখল নিজেরাই উচ্ছেদ করে দেব। কিন্তু আলটিমেটলি হাজার হাজার বিঘা জমি কিন্তু এখনো পতিত রয়ে গেছে। খাল খননের আগে যদি এইটা না করা হয়, তাহলে একদিকে ওয়েস্ট ওয়াটারের জায়গা থেকে যাবে, ভূগর্ভস্থ পানিতে আমরা যে এখন দূষণ ছড়িয়ে পড়ছে এটাও হতে থাকবে। আসলে মূলত খাল খননের যে প্রক্রিয়া, এটা আমরা সফলতার জায়গায় যেতে পারবো না। দেখুন, আমরা যতদূর জানি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। অনেক কারখানা কর্তৃপক্ষ বলেন এবং ব্যক্তি মালিকানাধীন যারা দখলদার রয়েছেন তারা কিন্তু আইনের আশ্রয় নেওয়ার ফলে কিন্তু এই প্রক্রিয়া, অর্থাৎ দখল উচ্ছেদ প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল হয়ে পড়েছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? হ্যাঁ, ধন্যবাদ। এই জায়গাটি কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশের ক্ষেত্রে। তো জাতীয় নদী রক্ষা কমিশনকে যদি আলাদাভাবে এখানে একটু ক্ষমতা দেওয়া হতো যে তারা নদীর জন্য, খালের জন্য বা এই যে প্রাকৃতিক জলাধারের জন্য যে কোনো ব্যবস্থা নিতে পারবে তাৎক্ষণিক, অথবা নদীর জন্য একটা সংস্থাকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে কিন্তু এই জায়গাটি থেকে বের হয়ে আসা সম্ভব। এখন নদীর জন্য কথা বলতে গেলে পানি উন্নয়ন বোর্ড, ওদিকে দেখা যায় যে নদী রক্ষা কমিশন, পরিবেশ অধিদপ্তর, তারপরে পরিসংখ্যান ব্যুরো, অর্থাৎ অনেকগুলো জটিলতা তৈরি হয়। অনেক সংস্থার সাথে যোগাযোগ করে তারপরে এটা করতে হচ্ছে। না, নদীর অধিকার রক্ষার জন্য যে সংস্থাটি কাজ করবে সে তার মতো ম্যাপিং করে, সীমানা নির্ধারণ করে এগিয়ে যাবে। এখন কোনো কোম্পানি রিড করলো কোনো জায়গার জন্য, সে আগে থেকে এসে বা সিএস পর্চা থেকে ধরে নিয়েছে যে এখান দিয়ে আমার জায়গা, কিন্তু নদীর বহমানের জায়গা তাহলে কোথায়? নিশ্চয়ই ওই জায়গাতে নদীর কিন্তু বহমানের একটা আইনও আছে যে নদী যেখান দিয়ে বয়ে যাবে ওই জায়গায় নদীর বহমানের জায়গা, এবং তার যে সীমানা থাকবে সেই সীমানাটি কাগজ দলিল এবং অনুযায়ী যেটা থাকবে সেটাকেই তাকে ধরে নিতে হবে। সুতরাং এখানে তো কোর্ট বা আইন সংস্থা এটা সহজ করে নিতে পারে। রাষ্ট্র যদি মনে করে যে নদীর রক্ষার জন্য নদীর জায়গা দিয়ে নদী যাবে, তাহলে আইনটাকে ওইভাবে আমার মনে হয় যদি বিশুদ্ধকরণ করতে হয়, করে হলেও নদীকে বাঁচানোর জন্য এটা করতে হবে। এবং নদীকে বাঁচানো শুধু কিন্তু নদী না, শুধুমাত্র জলাশয় রক্ষা না, এটার সাথে ভূগর্ভস্থ পানির একটি সম্পর্ক রয়ে গেছে, এটার সাথে সম্পর্ক রয়ে গেছে সামগ্রিক পরিবেশের। আমার ভাওয়াল এবং এই যে মধুপুরের গড় যেটা রয়েছে, এইটার পুরো ডিপেন্ডেন্সি হচ্ছে
হচ্ছে এই নদীগুলোর উপরে। সুতরাং পুরো প্রাকৃতিক ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। গাজীপুর নয়, আমার মনে হয় টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলটা পুরোটাই ভারসাম্য নষ্ট হচ্ছে যদি এই খাল খনন যদি সঠিকভাবে আমরা না করতে পারি সেই খাল। দেখুন, এটি একটি শিল্পাঞ্চল, রাজধানীর পাশেই হওয়াতে এই শিল্পের গুরুত্ব রয়েছে। সংক্ষেপে জানতে চাই যে আসলে এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এখনো হচ্ছে অনেক প্রতিষ্ঠান, তারা আসলে অনেকেই নদীর পাড়ে বেশ কিংবা খালের পাড়ে আসলে নিজের প্রতিষ্ঠান গড়তে চান, তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে আপনাদের? আসলে কি শিল্প এবং নদী দুইটাকে পাশাপাশি বাঁচাতে হবে। একটা রাইট ওয়ে আছে। আমাদের জনসংখ্যার মোট যে জনসংখ্যা এইটার মাথাপিছু আয়কে বাড়াতে হলে শিল্পায়নের দরকার আছে। একেবারে স্পষ্ট কথা, শিল্প যারা করবে নদীকে তারা যাতে দখল না করে, এই জন্য নদী রক্ষা কমিশন অথবা পরিবেশ অধিদপ্তরের যে ইআইএ রিপোর্ট আছে সেখানে স্পষ্টভাবে তাদের যে উল্লেখ বাউন্ডারি থাকবে সেটার বাইরে কি করে আসে, তার মানে পরিবেশ অধিদপ্তর বা ওই সংস্থাগুলোর কেউ কেউ দুর্নীতির সাথে জড়িত। আমরা কেন চিহ্নিত করতে পারছি না তাদের? আমাদের সেই জায়গাটা চিহ্নিত করতে হবে যাতে কেউ দুর্নীতি করে একটা নদীর জায়গাকে বিক্রির পর্যন্ত না নিতে পারে। এসিল্যান্ডদেরও কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে। যখন কেউ ফসলি জমিতে কোনো ফ্যাক্টরি করবে বা নদীর পাশের জমিতে ফ্যাক্টরি করবে, উনি নিজে গিয়ে সৎভাবে যদি ওটা মেপে দিয়ে তারপরে কারেক্টিভ একটা অ্যাকশনে যায় তাহলে কিন্তু ফ্যাক্টরিগুলো দখল করতে পারে না। সো ফ্যাক্টরির একদিক থেকে নদীর জায়গায় যেতে পারবে না, এটা স্থানীয় প্রশাসনের দায়িত্ব। এবং ফ্যাক্টরিগুলো যাতে ট্রিটেড ওয়াটার এখানে ছাড়ে এটা পরিবেশ অধিদপ্তর এমনভাবে করতে হবে যে প্রথমেই যারা ফ্যাক্টরি করছে তাদের রিসাইকেলিং প্ল্যান সহ যাতে অনুমোদন দেয়, যে অর্থাৎ আপনি যেদিন থেকে ফ্যাক্টরি চালাবেন ওদিন থেকে আপনার পানিকে বিশুদ্ধকরণ করে তারপরে ছাড়তে হবে, অথবা না ছাড়লে সেটাকে রিসাইকেল করে ইউজ করতে হবে। এই দুইটা কাজ করলে আমার মনে হয় নদী দখল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় এবং সাইন্টিফিক্যালি সায়েন্স বেসড টার্গেট অনুযায়ী আমরা এগোতে পারবো, সুন্দর বাংলাদেশ পাবো, সরকারের এই সদিচ্ছাকে এগিয়ে নিতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। জি, নদী দখল এবং খাল দখলের প্রক্রিয়া আরো উচ্ছেদ প্রক্রিয়া কার্যক্রম আরো সহজ হবে এমনটাই বলছিলেন, এবং আইনি জটিলতা যত দ্রুত কমানো সম্ভব হবে ততই কিন্তু দ্রুত এই কার্যক্রম সফল হবে এমনটাই কিন্তু বলছিলেন পরিবেশবিদ সাইদ চৌধুরী। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম গাজীপুর থেকে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের জাজিরার কাজিরহাট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সরকারি নাল শ্রেণীর জমি দখল করে 9টি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। একাধিক নোটিশ দেওয়া হলেও নির্মাণ কাজ বন্ধ না করে উল্টো দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাবশালী হয়ে ওঠেন শরীয়তপুরের কাজিরহাট বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক টেপা। সরকারি নাল জমির শ্রেণী পরিবর্তন ও অনুমোদন না নিয়েই সেখানে 9টি দোকানঘর নির্মাণ করার অভিযোগ তার বিরুদ্ধে। বড়কান্দি ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি কর্মকর্তার পক্ষ থেকে 3 দফা লিখিত নোটিশ দেওয়া হলেও নির্মাণ কাজ বন্ধ করা হয়নি। এমনকি একাধিকবার মৌখিকভাবে সতর্ক করার পরও অভিযুক্ত ব্যক্তি কর্ণপাত করেননি। তাদেরকে আমি একাধিকবার নোটিশ করছি ঘর কাজ বন্ধ করার জন্য, এবং এসিলেন্স স্যারের অনুলিপি দিছি যাতে কাজ না করতে পারে, কিন্তু সে আমাদের বাধা অমান্য করে কাজ করতেছে। নির্মিত প্রতিটি দোকানঘর থেকে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে মাসিক 5,000 টাকায় ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে অনেক ব্যবসায়ী জানেন না তারা যে দোকানে ব্যবসা করছেন তা সরকারি জমিতে নির্মিত কিনা, কিংবা এ নিয়ে প্রশাসনিক কোনো জটিলতা রয়েছে কিনা। ঘর উঠানোর অবস্থা পাইছি, তখন আর কি আমি তার সাথে আলাপ করে আর কি ভাড়া নিচ্ছি। 5,000 টাকা ভাড়া, 1 লাখ টাকা অ্যাডভান্স। নদীটা দখল হচ্ছে, কয়েকদিন পরে এখানে দূষণ শুরু হবে, অলরেডি দূষণ শুরু হয়ে গেছে। তবে এ বিষয়ে ফজলুল হক টেপার দাবি, এটি তার নিজ জমি। আমার মিডিয়েশন করা, খাজনা দেওয়া, আমার জমিতে আমি ঘর উঠেছি। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে উপজেলা প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমি এইমাত্র জানলাম, তবে এটা ঠিক যদি কেউ বিধি বহির্ভূতভাবে কোথাও ঘর ওঠে এবং সরকারি জায়গা দখল করার চেষ্টা করে, তো সেটা আমরা তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে যদি সেটা আইনের ব্যর্থ হয় অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 4 একর 48 শতাংশ জায়গার মধ্যে প্রায় 1 একর পরিমাণ জমিতে এই অনিয়ম হয়েছে বলে অভিযোগ ফজলুল হক টেপার বিরুদ্ধে। সময় সংবাদ, শরীয়তপুর। নরসিংদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি অংশ দখল করে নির্মাণ করা হচ্ছে দোকান। অভিযোগ উঠেছে এসব স্থাপনা বিক্রিরও। এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কথা বলতে অস্বীকৃতি জানালেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আশিকুর রহমান পিয়ালের তথ্য, মোহাম্মদ ইমরান হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
অবৈধ দখলে এভাবেই ছোট হয়ে আসছে ব্রহ্মপুত্র নদের একটি অংশ। নরসিংদীর শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার। সম্প্রতি বাজার ঘেঁষে পুরাতন ব্রহ্মপুত্র নদের সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা ও টিনশেড স্থাপনা নির্মাণ করছে একটি চক্র। অভিযোগ উঠেছে এসব দোকান বিক্রির বিনিময়ে নেওয়া হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা। অবৈধ দখল উচ্ছেদ করে নদী রক্ষা ও বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। অনেকে টাকা দিয়ে নিচ্ছে ওই দেখা যাচ্ছে ভাড়া হিসাবে নিতে আছে বা প্রভাবশালী যারা আছে তারা নিশ্চয়তা দিচ্ছে ওই হিসাবে নিতে আছে। কমিটি যারা আন্ডারে খায় ব্যাপার আমাদের না, আমরা তো মনে হয় প্রথম কাগজ থেকে শুরু করছি, পরে ছবি দিচ্ছে, পরে কাগজ মাগজ দিয়ে ব্যবসায়ীদের স্বার্থে নদী ভরাট করে উঠে দিব, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বণিক সমিতির সভাপতির দাবি এসব স্থাপনা তৈরির বিষয়টি তার অজানা। আমি ছিলাম না, কক্সবাজার গেছিলাম বাংলাদেশের সব নদীর যারা ফুটপাতে আছে আর দোকানপাট নিয়ে অবৈধভাবে নির্মাণ করা এসব স্থাপনার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ইউনিয়ন ভূমি কর্মকর্তা। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে তাইলে মনে করেন যদি সুনির্দিষ্ট অভিযোগ আপনারা পান তাইলে আপনারা নিউজ করেন, সমস্যা নাই। কিন্তু এখানে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া আমি কোনো স্টেটমেন্ট দিতে পারবো। অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে কোনো অবৈধ দখল বলি বা অবৈধভাবে কোনো কাজ করা এটির বিরুদ্ধে কিন্তু প্রশাসন কিন্তু বদ্ধপরিকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আপনি যে বিষয়টি বললেন এটি তদন্তপূর্বক ব্যবস্থা জানি। পুরাতন ব্রহ্মপুত্র নদের এই অংশটির দখল নিয়ে গড়ে তোলা হয়েছে প্রায় অর্ধশত দোকান। সময় সংবাদ, নরসিংদী। সরকার গঠনের পর বিএনপি 24-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নারায়ণগঞ্জে মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বাজেট প্রসঙ্গে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার 17 বছর বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার বড় বাজেট নিয়ে যেন সেই পথেই না হাঁটে, জনগণ সেই প্রত্যাশা করছে। প্রধানমন্ত্রী সরকারের প্রধান তিনি শপথ নিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, সব মন্ত্রণালয়ে তিনি আজানও দেন, একামতও দেন, মাঝে মাঝে তিনি সংসদে ফতোয়াও দেন। তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। রেফারেন্ডাম মেনে নিন, মানুষের রায়ের প্রতি সম্মান দেখান, নইলে মনে রাখবেন মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। বিভাগীয় সময় আরও থাকছে। পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। ফরিদপুরে 1 সপ্তাহে বিলীন অর্ধ কিলোমিটার এলাকা, ঝুঁকিতে একাধিক স্থাপনা। ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত 10 শয্যার আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উদ্বোধনের পরও 10টি ভেন্টিলেটরের 9টি এবং 10টি বেডের মধ্যে 7টি অকেজো পড়ে আছে। ফলে নামে মাত্র উদ্বোধনে সীমাবদ্ধ রয়ে গেছে জেলার একমাত্র আইসিইউ সেবাটি। উদ্বোধন করতে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। জয়ন্ত শিরাল রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। বাইরে থেকে দেখে সব ঠিকঠাক মনে হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। চিকিৎসা সেবার মান বাড়াতে বিশ্বব্যাংকের অর্থায়নে 2020 সালে যাত্রা শুরু করা একটি প্রকল্পের মাধ্যমে 2023 সালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নির্মাণ করা হয় 10 শয্যার নিবিড় এই পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। কিন্তু জনবল সংকট সহ নানা জটিলতায় অকার্যকর ইউনিটটি।
দীর্ঘ প্রতীক্ষার পর গেল 14 জুন আইসিইউর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, কিন্তু উদ্বোধনের পরই বেরিয়ে আসে আসল চিত্র। 10টি ভেন্টিলেটরের মধ্যে 9টি সম্পূর্ণ বিকল, আর 10টি আধুনিক বেডের মধ্যে 7টি এখন অকেজো। এছাড়া রয়েছে নানা সীমাবদ্ধতা, ফলে কোটি টাকার যন্ত্রপাতি স্রেফ শোপিজ হয়ে দাঁড়িয়ে আছে আইসিইউর ভিতরে। আইসিইউ সচল না থাকায় তাৎক্ষণিক জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ভেন্টিলেটর একটা ভালো মেশিন, কিছু কিছু সমস্যা আছে, একদম নষ্ট হয়ে গেছে। বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে রিফার করা খুলনাতে, ঢাকাতে। আইসিইউটা আমরা একটু ভালো চাই। যা দেখে স্বয়ং উদ্বোধক স্থানীয় সংসদ সদস্য ক্ষোভ ধরে রাখতে পারেননি। এদিকে সীমাবদ্ধতা থাকলেও দ্রুত সমস্যা সমাধানের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 2020 সালে যন্ত্রপাতি ক্রয় করছে, সবকিছু করছে, একে বাজে অকেজো সবচেয়ে ভুয়ো যন্ত্রপাতিগুলো এখানে দিয়ে গেছে। এইটা আমরা এখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে কারা সাপ্লাই দিয়েছে, এইগুলো আমরা বিচার চাই যে গোপালগঞ্জবাসী এই 6 বছর কেন এই সেবা থেকে বঞ্চিত। আমরা যে সমস্যা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের নিমিউ এগুলো করে, নিমিউকে আমরা অনেক আগে চিঠি লিখেছি, তারা টেন্ডার প্রক্রিয়া আছে, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা বলেছে 2-3 দিনের মধ্যে এটা যাবতীয় যেটা বাকি আছে কমপ্লিট করে দেবে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন হয় ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্রটি। জেলা শহরের এই হাসপাতালে আইসিইউ সেবা মিলবে এমনটাই আশা ছিল স্থানীয় মানুষের। ভেন্টিলেটর সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট থাকায় মুমূর্ষু রোগীকে নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে ঢাকা কিংবা খুলনায়। অনেক সময় পথেই ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ। কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকলেও কমেনি এই অঞ্চলের মানুষের অবর্ণনীয় ভোগান্তি। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। মানিকগঞ্জে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে চলাচল নিষিদ্ধ 3 চাকার যান। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক, যেখানে দূরপাল্লার বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত 3 চাকার ছোট যানবাহন, অথচ মহাসড়কে এসব যান চলাচল অবৈধ। এসব যানবাহনের চালকদের নেই দক্ষতা, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করতে 3 চাকার যানবাহনের চলাচল বন্ধের দাবি স্থানীয়দের। 3 চাকার যানবাহন যেগুলো আছে এইগুলো হঠাৎ করে ঢুকায় দেয়। এমন সময় আছে যে আমাদের গাড়ি কন্ট্রোল করতে পারি না। আমরা রাস্তায় বাইরে ঠিকই, খুব রিস্ক লই এখন। ব্যাটারি চালিত যদি যতগুলো গাড়ি আছে সবগুলোই যানজটের মূল কারণ। গাড়ি টান দিব, সামনে এসে পাক দেয়, দুর্ঘটনা ঘটে ওদের কারণে, নাম পরে বড় গাড়ি আলাদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়েছে পুলিশ। জনসচেতনতা আনতে হবে মানুষের মাঝে, যেন হাইওয়েতে 3 হুইলার না ব্যবহার হয়। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। হাইওয়ে পুলিশের দেয়া তথ্য মতে চলতি বছরে জেলায় ছোট বড় 30টি দুর্ঘটনায় 15 জন নিহত ও 80 জন আহত হন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। মাদারীপুরের শিবচরে 15.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো অত্যাধুনিক পৌর শিশু পার্ক। আগামী 1 মাসের মধ্যে চালুর আশ্বাস জেলা প্রশাসনের। ফরিদপুরে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। 1 সপ্তাহে বিলীন 1/2 কিলোমিটার এলাকা, যেখানে চাষ করা হয়েছিল বিভিন্ন ধরনের ফসল। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক স্থাপনা। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তীব্র স্রোত আর ঢেউয়ের গর্জন, চোখের পলকেই ফসলি জমি গ্রাস করছে প্রমত্তা পদ্মা। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ভয়াবহ রূপ ধারণ করেছে ভাঙন। গত 1 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 1/2 কিলোমিটার এলাকা। যেখানে কয়েকদিন আগেও ছিল সবুজ ফসলের মাঠ, আজ সেখানে শুধুই থই থই পানি। হঠাৎ এই ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। মুহূর্তের মধ্যেই বিলীন 100 একর ফসলি জমি। অনেকেই সরিয়ে নিয়েছেন বসতবাড়ি। আমি বাড়ি 3 বার ভাঙ, আবার ফিরে নদী আমার বাড়ির কাছে এসে গেছে, অল্প কিছু পাকে আছে। ফসলের জমি টমি সব নদীর ভিতরে, কিচ্ছু নাই, এনে আছে খালি গর্তটুক। নদীর গর্ভে অন্তকে
10-15টা গ্রাম বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙন ঝুঁকিতে স্থানীয় স্কুল, ক্লিনিক, মাদ্রাসা, মসজিদ সহ একাধিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এছাড়াও যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে আরও শতাধিক পরিবারের মাথা গোঁজার ঠাঁই। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। হাই স্কুল, একটা মসজিদ, একটা ক্লিনিক, হাসপাতাল এ চলে গেলে আমাদের খুব অনেক সমস্যা হয়ে যায়। এখানে স্থায়ী একটা বাঁধ চাই। স্থায়ী একটা বাঁধ দিলে আমরা একটু নিরাপত্তায় থাকতে পারবো। ভাঙন রোধে ব্যবস্থা নিতে দ্রুতই জিও ব্যাগ ফেলা হবে। এছাড়া অস্থায়ী বাঁধের জন্য ইতোমধ্যেই প্রকল্প নেওয়ার কাজ চলছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থায়ী প্রকল্প হাতে নিয়েছি। আমাদের বর্তমানে প্যাকলনের কাজ চলমান। আমরা নকশা এবং আমাদের স্টাডি হয়ে গেছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পটাকে প্রস্তুত করে আমাদের মিনিস্ট্রি এবং প্ল্যানিং কমিশনে প্রেরণ করে এটাকে অনুমোদন পর্যায়ে নিয়ে যেতে পারবো। কয়েক বছরের অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে একটু একটু করে মুছে যাচ্ছে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়ন। সময় সংবাদ, ফরিদপুর। মুন্সিগঞ্জে অগ্রাধিকার প্রকল্পের আওতায় শুরু হলো নয়নের খাল খনন। কার্যক্রমের উদ্বোধন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বললেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি এমনভাবে খনন করা হবে যাতে সারা বছর পানি প্রবাহ থাকে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়ন এলাকায় শতবর্ষী নয়নের খাল। দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়ে জলাশয়টি। অবশেষে শুরু হলো খালটি খননের কাজ। অগ্রাধিকার প্রকল্পের আওতায় শুক্রবার শুরু হয় এই খাল খনন। কার্যক্রমের উদ্বোধন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, খননের পর সারা বছর পানির প্রবাহ থাকবে এই খালের। দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে, এ ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে। খাল খনন শুরু হয় খুশি স্থানীয়রাও। পশ্চিম সাইডে চাপতে চাপতে পূবে চাপাইছে, এখন খাল ছুটেছে। 5 লক্ষ পরিবার পানিবন্দী থাকে, ডেঙ্গু, মশা, নানা যন্ত্রণা ভোগ করে। আমি ঈদের থেকে বেশি আনন্দিত। এখন যে আমাদের যে জলাবদ্ধ ছিল, আশা করি যদি এই সরকার যেভাবে উদ্যোগ নিল, এই আমার জীবনের প্রথম সুন্দর দেখলাম। উদ্যোগটা নিছে, এটা আমরা খুশি, সরকারের ধন্যবাদ জানাই। ময়লা এই জায়গা যা আছে সব তথ্য আপনার এই মশার কামড়ে মানুষও মরতাছে। এই খাল যদি শনাক্ত না করে তো মানুষ আরো মারা যাইব। এই খাল দিয়ে হাজার মনের নৌকা যেহেতু লঞ্চ চলতো, এই খালে আমরা গোসল করছি, এখন এই খাল খনন হইলে আমরা অনেক খুশি। এটা সরজমিনে দেখলেন এবং যা যা করণীয় উনি ইতিমধ্যে বলেছেন। আমি সাপ্লিমেন্ট এতটুকুই বলি, উনি যেহেতু এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সুসংবাদ তাদের জন্য যারা এই খাল ভরাট হয়ে যাওয়ার কারণে, দখলের কারণে এবং ময়লা আবর্জনার স্তূপ হিসেবে যাদের এটা বানিয়ে রেখেছে, তাদের জন্য সুসংবাদ। ওনার এই পদচারণের আগমনে তারা একটা শান্তির এবং এখানকার একটা পরিবেশগত একটা সুশৃঙ্খল একটা পরিবেশ দেখতে পাবে। ধলেশ্বরী নদীর সঙ্গে যুক্ত 2 কিলোমিটার দীর্ঘ খালটি 35 থেকে 40 ফুট প্রশস্ত। নয়নের খালের সাথে যুক্ত থাকা ফেচুন্নির খাল, গোপপাড়া খাল এবং রিকাবি বাজার খাল উদ্ধারেরও দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই পাশাপাশি খালগুলো উদ্ধার হলে এই এলাকায় পানি প্রবাহ সচল হলে ব্যবসা বাণিজ্য ছাড়াও এলাকার জীববৈচিত্র্যে আমূল পরিবর্তন আসবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মানিকগঞ্জে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। বাম্পার ফলনেও খুশি নেই তারা, কারণ খরচ বাড়ায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার দাবি কৃষকের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকার ধান সংগ্রহ শুরু করেছে। রমজান আলীর ক্যামেরা, মোহাম্মদ ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট। ফসলের মাঠে চলছে ধান মারাই। পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখর চারপাশ। মন কাড়া এমন দৃশ্য গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বাড়ালেও কৃষকদের দাবি ভালো নেই তারা। একে তো শ্রমিকের মজুরি চড়া, তার উপর সার কীটনাশক ব্যয় বেড়েছে। কৃষকেরা জানান, এ অবস্থায় ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা তাদের। কামলার দাম বেশি, এই দাম দিয়ে আমার পোষাইতেছে না। কীটনাশকের জন্য খুব সমস্যা হচ্ছে, তারপরে ডিজেলের দাম বেশি। পয়সা থাকাই খুব কঠিন দাঁড়াইছে। খুব ক্রাইসিস অবস্থা, সার সুরাই না একরকম করে বুনি,
তাতে দেখা যায় যে আমাকে সব দিকেই লস হয়ে যায়। কৃষি বিভাগ জানায় ৩৬ টাকা কেজি দরে জেলা থেকে সরকারি পর্যায়ে ৩৩৮ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রক্রিয়াটি বাস্তবায়িত হলে কৃষকের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে ৪৮,৭৬৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিভাগীয় সময়ে আরেকবার মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তে একদিনের ব্যবধানে ইলিশের দাম কেজিতে ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৭০০ টাকায়। ভোর থেকেই জমে ওঠে এই হাট। ১ কেজির বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৪০০ টাকায়। ছোট ইলিশ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। আষাঢ়ের প্রথম শুক্রবারে ইলিশের এই আগুন দরে ক্ষুব্ধ ক্রেতারা। দাম কমেনি হাটে ওঠা অন্যান্য মাছেরও। এর জন্য ক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। তবে সিন্ডিকেট অস্বীকার করে আড়তদাররা বলছেন জাটকা সংরক্ষণে ৩০ জুন ৮ মাসে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। এক সপ্তাহের মধ্যে মাছ আমদানি হবে। এখন মাছের দাম একটু চড়া, তো ইলিশের অভিযান উঠছে। ইলিশ এখন তো পর্যাপ্ত পরিমাণ আসে নাই। ২-৪ দিনের মধ্যে ইলিশ এসে পড়বো, তখন বাজার নিয়ন্ত্রণ আসবো। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। বিভাগীয় সময় আরেকবার মাদারীপুরের শিবচরে ১৫.৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক পৌর শিশু পার্ক। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৭%। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে এটি বেশ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। জনস্বার্থে আগামী ১ মাসের মধ্যে পার্কটি চালুর কথা জানিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। বাহির থেকে প্রহর গুনছে শিশু কিশোররা। শিশু পার্কের ভেতরে প্রবেশ করে আনন্দমুখর পরিবেশে সময় কাটানোর অপেক্ষার পালা যেন কিছুতেই শেষ হচ্ছে না। পার্কটি উদ্বোধন হওয়ার আগেই প্রতিদিন ভিড় করছে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। মাদারীপুরের শিবচর পৌরসভার বড়দোয়ালি এলাকায় ৫ একর জমির উপর ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় পৌর শিশু পার্ক নির্মাণ কাজ। শিবচর পৌরসভার তত্ত্বাবধানে ১৫,৬৭,০০,০০০ টাকা ব্যয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি মাসের জুনে। তাই শেষ মুহূর্তে কার্যক্রম চলছে খুব জোরে সোরে। শিশু কিশোর ও পরিবারের সদস্যদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা, 9D মুভি রাইড সহ 14 আইটেমের বিনোদনমূলক স্থাপনা। শিশুদের মানসিক বিকাশে পার্কটি ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। এটা উদ্বোধন হলে অনেকে খেলাধুলা করতে পারবে, অনেকে দেখা যেতেছে যে অনেক বাচ্চা টাচ্চা নিয়ে আসলে অনেক ভালোভাবে একটা সময় কাটাতে পারবে। শিশুদের বিনোদনের জন্য একমাত্রই স্থান হচ্ছে এটা। এই পার্কটা উদ্বোধন হলে আমাদের এই অঞ্চলের কোমলমতি শিশুরা সহ সমস্ত মানুষ এখানে উপকৃত হবে এবং তাদের মনের এনজয়টা, আনন্দ ফুর্তিটা এখানে উপভোগ করতে পারবে। এদিকে জেলা প্রশাসন বলছে সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই উদ্বোধন হবে এই শিশু পার্ক। আমি যতটুকু জেনেছি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে, তাদের কথা এরকমই যে আগামী 1 মাসের মধ্যে এটা চালু করা সম্ভব হবে, যদি বিদ্যুতের লাইনটি এর মধ্যে সম্পন্ন হয়। রাজধানীর বিজয়নগরের শরীফ অ্যান্ড সন্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে পার্কের নির্মাণ কাজ। এখানে একাধিক নিরাপত্তা কর্মীর পাশাপাশি সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ময়নাকাটা নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে আধুনিক পৌর শিশু পার্ক। এটি চালু হলে একদিকে উপজেলার শিশু কিশোরদের চিত্ত বিনোদনের জায়গা হবে, অন্যদিকে অনেকেই খুঁজে পাবেন কর্মসংস্থান। তাই এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দখল দূষণের কবলে গাজীপুরের প্রায় সবকটি খাল। জলাবদ্ধতা পিছু ছাড়ছে না বাসিন্দাদের। স্বাভাবিক অবস্থা ফেরাতে খননের পাশাপাশি সীমানা নির্ধারণের পরামর্শ। শরীয়তপুরে প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। নরসিংদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদ ভরাট করে দোকান নির্মাণ। এবং সরকারের বিরুদ্ধে 24-এর অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকারের অভিযোগ জামায়াতের। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বিএনপি, মন্তব্য আমিরের।
এই ছিল বিভাগীয় সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।